শিক্ষার্থী বন্ধুরা, আবহাওয়া কলেজের পক্ষ থেকে আমি নাজমুল কবির সরকার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে আলোচনা করব আমরা। এবং আমরা আগের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ে ভাইরাস নিয়ে কথা বলেছিলাম। আমরা কথা বলেছি তখন ভাইরাসের সংজ্ঞা অর্থাৎ ভাইরাস কী, ভাইরাসের ইতিহাস নিয়ে কথা বলেছি। আমরা কথা বলেছি ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের জীবের বৈশিষ্ট্য, ভাইরাসের জড় বৈশিষ্ট্য এবং জীবজগতে ভাইরাসের অবস্থানটা কী। আজকে আমরা ভাইরাসের প্রকারভেদ এবং ভাইরাসের গঠন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যাচ্ছি প্রকারভেদে। অণুজীব বিজ্ঞানীগণ আকৃতির উপর ভিত্তি করে ভাইরাসকে বেশ কয়েক ভাগে ভাগ করেছেন। তার মধ্যে যেমন তোমার দণ্ডাকার ভাইরাস, এগুলো খুব সহজভাবে আমরা নিতে পারি। দণ্ডাকার ভাইরাস, গোলাকার ভাইরাস, ঘনক্ষেত্রাকার, ব্যাঙাচি আকৃতির ভাইরাস, তারপর সিলিন্ডারকার বা সূত্রাকার, ডিম্বাকার, এই কয়েক প্রকারের ভাইরাস আমরা আকৃতি অনুসারে তাকে প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস করতে পারি। অন্যদিকে নিউক্লিক অ্যাসিডের ধরনের উপর ভিত্তি করে আমরা আগের ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম যে নিউক্লিক অ্যাসিড আছে দুই প্রকারের, একটা ডিএনএ আর একটা আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডের ধরনের উপর ভিত্তি করে ভাইরাস দুই প্রকার, একটা হলো ডিএনএ ভাইরাস আর একটা হলো আরএনএ ভাইরাস। যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ থাকে সেটি হলো ডিএনএ ভাইরাস। আর যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ থাকবে অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড থাকবে সেটি আরএনএ ভাইরাস। আমরা জানি ডিএনএ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই এর উপস্থিতির উপর ভিত্তি করে ভাইরাস দুই প্রকার, ডিএনএ ভাইরাস অথবা আরএনএ ভাইরাস। আর কখনোই ডিএনএ এবং আরএনএ একই সঙ্গে একই ভাইরাসে অবস্থান করে না। আমরা আগের ক্লাসে নিয়ে আলোচনা করেছি। এখন সাধারণত আমরা একটা বিষয় দেখতে পাবো যে এই যে আমাদের যে বর্তমান সময়ের যে ভাইরাস আমাদেরকে পুরো পৃথিবীকে আতঙ্কিত করে রেখেছে সেই করোনা ভাইরাস, সেটি কিন্তু কোভিড-19 যেটা, এটা কিন্তু আরএনএ ভাইরাস এবং এটা এক ধরনের সার্স জাতীয় ভাইরাস। একটি কথা এখানে বলে রাখা উচিত, ইমার্জিং ভাইরাস বলে একটা কথা আছে। ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাসটা কি? ইমার্জিং ভাইরাস হলো, আমরা জানি ভাইরাসের পোষক নির্দিষ্ট। যে ভাইরাস তামাক গাছকে আক্রমণ করে সেই ভাইরাস আম গাছকে আক্রমণ করে না। আবার যে ভাইরাস পেঁপে গাছকে আক্রমণ করে সেই ভাইরাস সুপারি গাছকে আক্রমণ করে না বা অন্য একটা গাছকে আক্রমণ করে না। যে ভাইরাস গরুকে আক্রমণ করে না, মানুষকে আক্রমণ করে না বা এরকম হয় না। অর্থাৎ সে তার পোষকের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে, বংশ বৃদ্ধি করে। কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো কোনো ভাইরাস তার এই পোষকটা পরিবর্তন করতে পারে। যে সকল ভাইরাস এই পোষক পরিবর্তন করে তাদেরকে ইমার্জিং ভাইরাস বলা হয়। যেমন HIV, ধারণা করা হতো আগে বানর তার পোষক ছিল, এখন মানুষে চলে আসছে। এরকম নিপা ভাইরাস বাদুড় থেকে মানুষে আসছে এবং সার্স ভাইরাস যেটা, সেটাও অন্য প্রাণী থেকে মানুষে আসছে। বলতে এটাকে ইমার্জিং ভাইরাস বলে ধারণা করা হয়। এবং এর উপর অর্থাৎ ডিএনএ আরএনএর উপর ভিত্তি করে তাহলে আমরা ভাইরাসকে দুই ভাগে ভাগ করলাম, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। এই পর্যায়ে পোষক দেহ অনুসারে অর্থাৎ কোন পোষকের ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করে বা আক্রমণ করে তার উপর ভিত্তি করে ভাইরাসকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি ভাগে। সেগুলো কি? আমরা দেখেছি যে সকল ভাইরাস উদ্ভিদে আক্রমণ করে তাকে বলা হচ্ছে উদ্ভিদ ভাইরাস। যে সকল ভাইরাস প্রাণীকে আক্রমণ করে তাকে বলা হচ্ছে প্রাণী ভাইরাস।
যেমন আমরা একটু বললাম যে বিন মোজাইক ভাইরাস সিমের মোজাইক রূপ তৈরি করে, পেঁপের লিপ কার্ল ভাইরাস পাতা কুচকে দেয়, উপড়ে দেয়, বেগুনের লিটল ব্রিঞ্জিল অর্থাৎ পাতাগুলো ছোট ছোট হয়ে যায় বেগুনের, এগুলো হলো উদ্ভিদ ভাইরাসের উদাহরণ। আর যদি প্রাণীকে আক্রমণ করে, প্রাণী দেহে বংশবৃদ্ধি করে, পোষকটা তার প্রাণী হয়, তাহলে সেটা কি প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস তো অসংখ্য প্রাণী ভাইরাসের কথা তোমরা জানো, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর HIV, এখন এই যে COVID-19, এই সবগুলো প্রাণী ভাইরাসের উদাহরণ। এছাড়া যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, আমরা বলছি উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস 2, প্রাণী ভাইরাস 3, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ, এই যে ব্যাকটেরিওফাজ সেটা হলো যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এখানে কথা আমাকে আলোচনা করতে হবে ফাজ। ফাজ শব্দের অর্থ হলো টু ইট, খেয়ে ফেলা, ভক্ষণ করা। তো এরকম ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে যে ভাইরাস, তার নাম ব্যাকটেরিওফাজ। ঠিক একইভাবে যখন সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করে সায়ানোব্যাকটেরিওফাজ, তাহলে ব্যাকটেরিওফাজ, সায়ানোব্যাকটেরিওফাজ। আর একটা ক্ষুদ্র অ্যাক্টিনোমাইসিস, যদি অ্যাক্টিনোমাইসিসকে আক্রমণ করে অ্যাক্টিনোফাজ। এরকম বিভিন্ন পাতার পোষক দেহের উপর ভিত্তি করে ভাইরাসকে এভাবে প্রকার শ্রেণীবিন্যাস করা হয়েছে। আমরা এছাড়াও অন্যান্য যেমন আসতে আবরণ, আমরা বলেছিলাম যে ভাইরাস গঠিত হয় নিউক্লিক অ্যাসিড দিয়ে, অর্থাৎ ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে, বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে। কোনো ভাইরাসে দেখা যায়, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এর বাইরে একটা লিপিডের আবরণ থাকে বা লিপোপ্রোটিনের একটা আবরণ থাকে। ওই ধরনের ভাইরাস হয় আবরণযুক্ত ভাইরাস। আর নর্মালি যে সকল ভাইরাস শুধু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, সেগুলো হলো আবরণবিহীন ভাইরাস। এইভাবে ভাইরাসকে আমরা বিভিন্নভাবে প্রকারভেদ করতে পারি বা শ্রেণীবিন্যাস করতে পারি। আমরা এখন দেখব যে এই ভাইরাসের গঠনটা কেমন হয়। ভাইরাসের গঠনটা কেমন হয়, আমরা এখানে একটা দণ্ডাকার ভাইরাস, TMB, অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস। এই দণ্ডাকার ভাইরাসটাকে আমরা যদি প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা এরকম একটা দৃশ্য দেখতে পাবো। ভিতরের এই যে গোলাকার অংশটা দেখা যাচ্ছে সেটা হলো RNA, আর বাইরের দিকে হলো ক্যাপসিড। RNA বাইরের দিকে হলো ক্যাপসিড, অর্থাৎ এটা হলো নিউক্লিক অ্যাসিড আর এটা হলো প্রোটিন আবরণ। এই প্রোটিন আবরণের একটা একককে আমরা বলছি ক্যাপসোমিয়া। একটা আবরণের নাম ক্যাপসোমিয়া। তাহলে এই হলো নিউক্লিক অ্যাসিড, এই হলো প্রোটিন নিয়ে এর দেহটা গঠিত। আর এখানে টিএমবির নিউক্লিক অ্যাসিড হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এর বাইরের যে আবরণটা আছে সেটা হলো ক্যাপসিড আবরণ। এই ক্যাপসিড আবরণের একটা পার্ট বা একককে আমরা বলছি ক্যাপসোমিয়া। আমরা একটু আগে বলছিলাম যে শ্রেণীবিন্যাস করতে গিয়ে যে বাইরেও যদি আরেকটা আবরণ থাকে এছাড়াও, তখন তাকে আমরা বলছি আবরণযুক্ত ভাইরাস। এটা তাহলে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত একটা ভাইরাস। আমরা যদি এর লম্বচ্ছেদ করি, তাহলে আমরা এরকম একটা চিত্র দেখতে পাবো।
এই অংশটা হলো আর এন এ, আর এটা হলো ক্যাপসিড, আর একটার নাম ক্যাপসোমিয়ার, একটার নাম ক্যাপসোমিয়ার। এই হলো একটা টিএমভি বার্ধক্য মোজাইক ভাইরাসের গঠন। তোমাদের পাঠ্য বইয়ে এই সিলেবাসভুক্ত এই টিএমভি গঠনটা দেওয়া আছে, এর সঙ্গে T2 ব্যাকটেরিয়াফাজের গঠন দেওয়া আছে। যদিও ছোট ক্লাসে তোমরা T2 ব্যাকটেরিয়াফাজের গঠন পড়েছ, কিন্তু টিএমভি গঠনটা এবারে তোমরা প্রথম পেয়েছো। তোমরা জানো যে এই টিএমভিতে প্রায় এখানে বলা হচ্ছে যে এই যে ক্যাপসোমিয়ার গুলো আছে, অর্থাৎ প্রোটিনের যে আবরণটা আছে, এখানে প্রায় 2100 থেকে 2200 মতো ক্যাপসোমিয়ার এখানে অবস্থান করে, এরকমটা বলা হচ্ছে। আর এই যে আরএনএটি আছে, এই আরএনএর মাঝে বলা হয়েছে যে প্রায় 6500টি নিউক্লিওটাইড নিয়ে এই আরএনএ গঠিত, 6500টি নিউক্লিওটাইড নিয়ে এই আরএনএটি গঠিত, আর 2100 থেকে 2200টি ক্যাপসোমিয়ার নিয়ে এই ক্যাপসিড আবরণটি গঠিত। এই হলো আমাদের টিএমভি এর গঠন। আমরা যদি এখন T2 ব্যাকটেরিয়ার গঠনটা একটু দেখতে চাই, সেটা তোমরা দেখেছি যে বই করতে, এটা আমাদের একটু ছোট করে লিখে ফেলি। একটা ডিএনএ ভাইরাস, আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত এখানে একটা ডিএনএ আছে, ডিএনএ ভাইরাস। তার একটা মস্তক আছে, একটা কলার আছে, একটা লেজ আছে, একটা ভিত্তি আছে, ভিত্তিতে স্পাইক আছে, তারপর স্পর্শক তন্তু আছে। এগুলো দিয়ে কোনো একটা কোনো কোষকের গায়ে আটকায়। তোমাদের এই দুটো গঠন দেওয়া আছে, এর মস্তকটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা এটা দৈর্ঘ্য প্রস্থর একটা আলোচনা তোমাদের এটি করা আছে। সেটা হচ্ছে এর মস্তকটি প্রায় দৈর্ঘ্যে 93 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত, ন্যানোমিটার মানে খুব ক্ষুদ্র, একটা অনেক ক্ষুদ্র ন্যানোমিটার হতে পারে। আর এছাড়া আমরা দেখেছি যে এর ডিএনএতে প্রায় এই ডিএনএতে প্রায় 150টির মতো জিনের অবস্থান আছে বলে বিজ্ঞানীগণ ধারণা করছেন, তারা প্রমাণ পেয়েছেন। তো এই হলো আচ্ছা, এই হলো লেজ। আমরা জানি যে এই লেজটি যেটা আছে আমাদের এখানে, এই যে আমরা যদি দেখি লেজ, ওর এই লেজটি দেখা যায় যে এটি দৈর্ঘ্য প্রায় 95 থেকে 110 ন্যানোমিটারের মতো হয় থাকে। আর এই স্পাইক দ্বারা কোনো একটি বস্তু গায়ে লেগে, বিশেষ করে ব্যাকটেরিয়ার গায়ে লেগে ওরা ব্যাকটেরিয়ার আবরণটাকে, ব্যাকটেরিয়ার যে উপরে যে ক্যাপসুল আবরণ সেটাকে ওরা ছিদ্র করে এই জিনোমটাকে দেহের ভিতর প্রবেশ করিয়ে দেয়। এই হলো, মানে এটা হলো T2 ব্যাকটেরিয়াফাজের গঠন। আমরা একটু ছোট ক্লাসে আগে আলোচনা পেয়েছি। আমরা এতক্ষণটা দেখলাম যে ভাইরাসের গঠনটা। আমরা এখানে আরেকটা বিষয় আমাদের জানা খুবই জরুরি, যে ভাইরাসের কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই প্রোটিনটা বাদ দিয়ে শুধু এই নগ্ন যে আরএনএটা আছে এটাও কিন্তু সংক্রমণে সক্ষম। তখন এই নগ্ন আরএনএটা যখন শুধু সংক্রমণ করে, তখন তার নাম প্রিয়ম, তার নাম হলো
আমরা যেটা বলছিলাম যখন এই ক্ষুদ্র আরএনএ যখন আক্রমণ করে ভাইরাসে, আমরা একটু দেখি সেটা, তার নাম হলো ভিরোয়েড। তার নাম ভিরোয়েড। যখন শুধুমাত্র এই আরএনএ আক্রমণ করে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আরএনএ আক্রমণ তো করি, কখনো এই যে আমাদের প্রোটিনটা আছে, শূন্য প্রোটিন আবরণটা, সেও আক্রমণ করতে পারে, তখন তার নাম হলো প্রিয়ন। যদি শুধুমাত্র এই আরএনএ আক্রমণ করে তার নাম ভিরোয়েডস, আর যখন শুধু ওই প্রোটিনটা আক্রমণ করে কোনো জীবকে, তখন তার নাম হলো প্রিয়ন। যেমন ম্যাড কাউ ডিজিজ বা মানুষের পুরো ডিজিজ, এগুলো প্রিয়ন দ্বারা সংক্রমিত হয়। এই একটা পুরো সংক্রমণক্ষম ভাইরাস যদি তার সংক্রমণ ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ সংক্রমণ ক্ষমতা নেই তার, এই সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসটির নাম নিউক্লিও ক্যাপসিড। তার নাম নিউক্লিও। আমাদের এই শব্দগুলো জানা জরুরি। আমরা বললাম এখানে নিউক্লিও ক্যাপসিড, প্রিয়ন, তারপর বললাম ভিরোয়েডস, নিউক্লিও ক্যাপসিড। প্রিয়ন্স এটা শুধুমাত্র প্রোটিন, শুধুমাত্র প্রোটিন। আর ভিরোয়েডস কারা? শুধু আরএনএ। আর নিউক্লিও ক্যাপসিড দুটি আছে, কিন্তু সংক্রমণ ক্ষমতা থাকতে পারে। এইগুলো আমাদের টোটাল এই কয়েকটা ওয়ার্ড আমাদের জানা জরুরি। আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হলো ভাইরাসের প্রকারভেদ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার ব্যাপারটাকে একটু সামাজিক দিকে নিয়ে আসি। আমরা এতক্ষণ আলোচনা করলাম ভাইরাসের প্রকারভেদ। আমরা পড়েছি আকৃতি অনুসারে ভাইরাস কত প্রকার। আমরা পড়েছি নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। আমরা পড়েছি উৎসব দেহ অনুসারে ভাইরাস কত প্রকার, অর্থাৎ উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ ইত্যাদি অন্যান্য আবরণের ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাসটা পড়েছি। আমরা পড়েছি ভাইরাসের গঠন। আমরা প্রথমে টিএমবি ভাইরাস পড়েছি। আমরা দেখেছি গঠনে আছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। আমরা দেখেছি যে নিউক্লিক অ্যাসিডটা টিএমবি তে আছে আরএনএ, আর বাইরে আছে ক্যাপসিড। আর একটা ক্যাপসিড বলছি আমরা ক্যাপসোমিয়ার। আমরা লম্বচ্ছেদ করেও দেখেছি। আমরা টি2 ব্যাকটেরিওফাজের গঠনটাও ছোট করে আমরা এটাকে আলোচনা করেছি। আমরা এর মস্তক, তলার, লেজ, ভিত্তি, স্পাইক, স্পর্শগুলো আমরা আলোচনা করেছি। আমরা বলেছি যে ভাইরাসের কয়েকটি শব্দ জানা জরুরি, যেমন প্রিয়ন্স। প্রিয়ন্স কি বলেছি? যে ভাইরাসের যে নগ্ন প্রোটিন আবরণটি যখন সংক্রমণক্ষম, সেটা হলো প্রিয়ন্স। আমরা তোমরা ভিরোয়েডস। ভিরোয়েডস কি? যখন ভাইরাসের শুধুমাত্র আরএনএ সংক্রমণক্ষম, তার নাম ভিরোয়েডস। আর বলেছি যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত একটি ভাইরাস যখন সংক্রমণ ক্ষমতাহীন হয়, অর্থাৎ তার কোনো সংক্রমণ ক্ষমতাই থাকবে না, তখন তার নাম নিউক্লিও ক্যাপসিড। তাহলে বন্ধুরা, আমরা গত ক্লাসে ভাইরাস কি বাদে বৈশিষ্ট্য করেছিলাম, জীবজগত অবস্থা করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা ভাইরাসের প্রকারভেদ, ভাইরাসের গঠন এবং ভাইরাসের প্রিয়ন, ভিরোস, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করেছি। ভাইরাস সম্পর্কে আমাদের তার বংশবৃদ্ধি এবং তার অর্থনৈতিক গুরুত্ব বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সেগুলো আমাদের অন্য একটা ক্লাসে সামনের সময় হলে সেই ক্লাসে আমরা আলোচনা করে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত।